মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সে নারী এখনো রয়েছে হাতে মারিয়ে সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সে নারী এখনো রয়েছে হাতে মারিয়ে হাতে মারিয়ে সে তো হাতে বোকা ফিরে ঘরে ফিরে সে তো হাতে বোকা ফিরবে তবে ফিরে সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক
আমি এই বিশাল কাঞ্চনপুর রাজ্যের মহান অধিপতি। আমার ইঙ্গিতেই লাখ লাখ বাজারে উঠা বসা করে রাজ ভান্ডার পরিপূর্ণ, কোনো কিছুর অভাব আমার নেই। তবু আজ আমার পানে শান্তি নেই। এক একে 7টি সন্তানের পিতা হয়ে আজ আমি সন্তান সুখে জর্জরিত। আমার রাজ বংশের সন্ধ্যা প্রদীপ জ্বালাবার জন্য একটি সন্তান আমি রেখে যেতে পারলাম না। ও খোদা মেহেরবানি, তুমি আমাকে একটি জীবিত সন্তান দাও। আমি যে সন্তানই শোক কিছুতেই সইতে পারছি না, কিছুতেই সইতে পারছি না। আপনাকে ভেঙে বলে চলবে না, আপনি আমার শান্ত হন। না না উজিরি সাহেব, আমি যার ধৈর্য ধরতে পারছি না। কিন্তু আপনি তো জানেন এক একটি 7টি সন্তান লাভ করেও আজ আমি সন্তান হারা। সন্তানের সুখ আমি কিছুতেই সইতে পারছি না। মানুষের কোনো হাত নেই। আপনি বিচলিত না হয়ে বিশ্রাম নেন। আমি আমার হল ভিতরে বলতে পারি আপনি আমার জীবিত সন্তান লাভ করবেন। না না উজিরি সাহেব, বেগম রৌশনার সংঘর্ষময় মুহূর্তে আমি বিশ্রাম নিতে পারছি না। তাঁতির মুখে কোনো মঙ্গল সংবাদ না শোনা পর্যন্ত আমি বিশ্রাম নেব কেমন করে? তবু রাত অনেক হলো। বেগমের সাহেবের সন্তান দানের পূর্বময় মুহূর্ত আমি না হই থেকে থাকবো মহারাজ। আপনি আমার কাছে উজিরি সাহেব, আপনার যুক্তিকে আমি মেনে নিলাম, কিন্তু বেগমের সন্তান প্রসবের সাথে সাথে যেন সংবাদটা আমার কাছে পাঠানো হয়। এ হচ্ছে বাদশা দাউদ শাহ। সন্তানের আশায় বাদশা দাউদ শাহ আছে পাগল। সে হয়তো জানে না এই উজির আশা বেদনা বেঁচে থাকতে তার মনের আশা পূর্ণ হবে না। তার 7টি নবজাত সন্তানকে আমি যেভাবে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি, আমার এই সন্তান থেকে আমি তাই করব। নইলে তোদের সকল সাধুরা যাবার ব্যর্থ হয়ে যাবে। কোথায় কোথায় সেনাপতি রণদূত যাত্রীকে তুমি রাজি করিয়েছ। এবার আমি তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব। তবে আমার এই কাজ বেশ নিশ্চিন্তে থাকুন। তবে আমার লাভ লাভ অনেক 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 অনেক। তুমি তো জানো রণজিৎ, আমি কত বড় একটা সারিয়ে ভরে করেছি। ওই বাচ্চাকে নিঃসন্তান রাখতে না পারে এই কাঞ্চনপুরের সিংহাসন কোনদিন আমার হাতের মুঠো চলে আসবে না। তথা আমি যদি আমাদের প্রচেষ্টায় যদি আমি জয় হতে পারি, আমি হব এই কাঞ্চনপুরের অধীশ্বর। আর কথা তুমি হবে প্রধান। তাহলে এবার তোমার কাজে তুমি এগিয়ে যাও। আমি বলছিলাম কি একে একে 5-7টি সন্তানকে আমরা হত্যা করেছি। আবার যদি বেগম সাহেবের কন্যা সন্তান হয় তাকে হত্যা করাটাই ভালো মনে করি। এর কারণ আপনার পরামর্শে অনেক কাজ করেছি। আবার যদি কন্যা দোষে কাজ করে প্রস্তাবটা হাতে মন্দ নয়। আর যদি বেগমের সাহেবের ছেলে হয় তাকেও হত্যা করব না। কারণ আপনার জীবনে আপনার পরামর্শে অনেক পাপ কাজ আমি করেছি। আমার
অন্য কৌশলে কাজ চালাবো। কেমন করে? সে দায়িত্ব আমার। যদি বেগম সাহেবের ছেলে হয়, যদি বেগম সাহেবের ঠিক আছে, এও কি সম্ভব? সে দায়িত্ব আমার। এবার এর ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। আর দেখবেন কেমন কৌশলে আমি কাজ শেষ করে নেই। তাই করতে হবে সেনাপতি রণজিৎ সিং, কারণ তোমার কাজের উপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ। উজির সাহেব, আমার সুখ যা আছে তোমার ছেড়া। আমি যেন শুনতে পাচ্ছি এক অসময় গীত, বলুন বলুন উজির সাহেব, আজ আমার এ হচ্ছে আপনার মনের কল্পনা। আপনি দেখে নেবেন, এখনই হয়তো সংবাদ লাভের সংবাদ এসে পৌঁছেছে। বলো সেনাপতিকে সেই সংবাদ। আলহামদুলিল্লাহ। ওগো খোদা, এতদিন পরে তুমি আমার প্রতি চোখে তুলে চাইলে আমার কাথর আর্থনাদ সত্যি তোমার দরবারে করোনা গোচর হয়েছে উজির সাহেব। আজ আমি কন্যা সন্তানের পিতা। আমার রাজকোষ থেকে কাঞ্চনপুরের গরিব প্রজা সাধারণের মাঝে 500 স্বর্ণমুদ্রা বিতরণ করে দিতে আপনার আদেশ যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হবে, কিন্তু নবজাত শিশু কন্যার কি নাম হবে? আপনি বলেন উজির আজম, আমি কি তার নাম তাকে রাখতে পারি? আমি তার নাম আগেই ঠিক করে রেখেছি। তার নাম হবে শাহজাদি মালা। বাহ 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 বাহ, চমৎকার নাম উজির আজম, চমৎকার নাম। আপনার রাজ্যময় ঘোষণা করে দিন, বাদশা নবাব দাউদ শাহ আজ থেকে কন্যা সন্তানের পিতা, আর কন্যা সন্তানের নাম হবে শাহজাদি মালা। সত্যি রণজিৎ, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। তবে যে মেয়েদের তুমি বেগম সাহেবের হাতে তুলে দিয়েছ, তার পিতার নাম কি? কাশেম আলী। খুবই গরিব, তাই অর্থের রূপে তার নিঃসন্তানকে আমার হাতে তুলে দিয়েছে। কোথায় সেনাপতি মশাই? পাবে তার পূর্ব তোমার পুত্র সন্তান। নিজেই আমার হাতে তুলে দিয়েছে। তাই আমি ভাবছি ও হচ্ছে নবাব চন্দ্র। তোমাকে ভাবতে হবে না, আজ থেকে তোমার কন্যা থাকবে ওই বেগম সাহেবের কাছে, আর এই নবাব পুত্র থাকবে আমার কাছে। আমাদের ষড়যন্ত্রের কথা যদি ফাঁস হয়ে যায়, তাহলে কিন্তু কারো কাছে কথা থাকবে না। সাবধান। আমি জীবন দিতে রাজি আছি, তবু এই ষড়যন্ত্রের কথা কখনোই আমার মুখ থেকে বের হবে না। ওগো খোদা, সত্যি তোমার দয়া শেষ নেই। আজ আমি বুদ্ধির জুড়ে পেয়েছি এই বাদশার
সেনাপতির অনুদেশে আমি ভাবছি আমাদের এই গোপনে ষড়যন্ত্রের কথা যদি ফাঁস হয়ে যায় তাহলে এই জাহাপনার বিচার থেকে আমরা কেউ রেহাই পাবো না। অসম্ভব! জাহাপনা আমাদের বিচার করা থাকবে দুনিয়ার কারণ এই মানির পথে যখন পা দিয়েছি তখন এই ধর্মের ভয় করলে চলবে না। এবার চলো বিশ্রাম নেওয়া যাক। হুজুর সাহেব, এই চলো। এবার সেনাপতির অনুদেশ সিংহকে শোনাতে পারলে আমার এই চলার পথ পরিষ্কার। সেনাপতি থেকে উজির হবার সময় সে আমার স্বার্থের সুতোগা বাসিয়ে দিয়েছে। কিন্তু সে হয়তো বুঝতে পারেনি যে এই উজির আসামে তোলার বুদ্ধির জুড়ে উজির হবার পূর্বে তাকে প্রাসাদ থেকে বিদায় দিতে হবে। অজির সাহেব, বলুন জাহাপনা। আমার এই বিশাল কাঞ্চনপুরের প্রজা সাধারণে অতি সুখেই দিনাতিপাত করছে। কারণ মানুষ সত্য জাহাপনা। তবে বলনি কি হয়েছে উজির আজম? তাই কি মা হয় জাহাপনা? উজির আজম, আপনাকে আমি নির্ভয় দিচ্ছি, আপনি নির্ভয় খুলে বলুন কোথায় কি হয়েছে। আজ কিছুদিনে যাব ওই রাশি সৈন্যদের মাঝে বিরাট এক বিশৃঙ্খলা। অর্থাৎ তাদের মাঝে অনেকেই সেনাপতি রণজিৎ সিংহের বর্ষতা স্বীকার করছে। এর কারণ প্রথমত দৈহিক দুর্বলতা। অর্থাৎ প্রথমে বৃদ্ধকালে তার দৈহিক দুর্বলতা, দ্বিতীয়ত তার বিবেকী শক্তির আসবার নৈতিক দুর্বলতা। আপনার কথাগুলো বেশ আমাকে ভাবিয়ে তুলেছে উজির আজম। প্রজারা যদি তার ভর্ষতা মেনে না নেয় তাহলে আমার রাজ্য চলবে কি করে? তাহলে কি বিশ্বাসী না হয় জাহাপনা সেনাপতির পরীক্ষা নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। এই কে আছিস? সেনাপতি রণজিৎ সিংহকে রাজের দরবারে পাঠিয়ে দেয়। উজির সাহেবের কাছে জানতে পারলাম সৈন্যরা নাকি তোমার বর্ষতা স্বীকার করছে না, ওরা নাকি আপনার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এর অর্থ আপনার দৈহিক দুর্বলতা। এ সম্পূর্ণ হুজুর সাহেবের পরিকল্পিত কথা। কারণ বৃদ্ধ হলে আমার বহুত এখন এমন শক্তি আছে তরবারি ধরলে কেউ হারাতে পারবে না। বিশ্বাস হয়, আমি সত্যের পরীক্ষা নিতে প্রস্তুত। বেশ, আমিও সেই পরীক্ষা নিতে চাই। এই কে আছে? সেনাপতি কষ্টকে রাজের দরবারে পাঠিয়ে দেয়। বন্দরের সালাম সাই দরবারে পৌঁছে গেছে হজরত আলম। আমার কাজের দিন কি কাজ করতে হবে? সেনাপতি খসরো, রণজিৎ সিংহের সাথে তোমার অস্ত্র চালানোর পরীক্ষা দিতে হবে। আমি
আপনার চাকরিকে ইস্তেফা দিয়ে প্রাসাদের বাইরে চলে যাব, সেখানে সাধারণ প্রজাদের মধ্যে দিন যাপন করবো, রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবো। আপনার চাকরি পার করবো না, আর চাকরি তো করবো না। কিছু রাখবেন না জাহাপনা, যে চক্রান্তের শিকার হয়ে আমি আজ প্রাসাদের বাইরে চলে যাচ্ছি, তো আপনার একদিন সাবধান হয়ে যাবেন, সেই চক্রান্তের জালে আপনাকেও একদিন আবদ্ধ হতে হবে। চক্রান্ত যা জেনে শুনে মুখ বুড়ো বলতে সাহস পাচ্ছি না, চলেই যাবো না, বিদায় বিদায়। ওজিরি সাহেব, সেনাপতির এই কথাগুলো বেশ আমাকে ভাবিয়ে তুলেছে। উনি আপনি ভাববেন না জাহাপনা, খসরু পরাজিত হয়ে বিবেকে শক্তি হারিয়ে ফেলেছে। আর তাই বলছিলাম কি সেনাপতির পক্ষের শূন্য রাখা যাবে আপাতত সেই দায়িত্বটা খসরুর হাতে তুলে দিলে খুব ভালো হতো। আপনি যা ভালো মনে করেন তাই করেন উজিরি আজম, তাই করে। এই জাহাপনার তোমার হাতে তুলে দিলাম এই সম্মান, আশা করি সেনাপতির কাজ তুমি ঠিকভাবে পরিচালনা করো। বর্ষ করে প্রতিজ্ঞা করে বলছি পিতাও যা পড়ার ইজ্জত রক্ষাতে যদি এই কষ্টের জানি করে দিতে হয় তবে কুরবানি দিয়ে দেব, যা পড়ার সম্মানের কোনো ক্ষতি হবে না। তোমার কাছে আমি আশাই করেছিলাম, এখনই তুমি বিশ্রামী কক্ষে চলে যাও। ঠিক আছে আব্বা হুজুর, আমি আপনার কথা মতো এই বিশ্রামে কক্ষে চলে যাব। বলুন কি বলবেন? সেনাপতি রণজ্যোতি সিংহ আমার চাকরিতে ইস্তফা দিয়ে চলে গেছে, তার পরিবর্তে সেনাপতির দায়িত্বভার আমি তোমার হাতে অর্পণ করলাম। এই মুহূর্তে তুমি যাবে বাজা মহলে, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দেওয়াবে, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দেওয়াবে, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দেওয়াবে। হচ্ছে বাদশা দাউদ স্যার। ঠিক আছে জাহাপনা, আমি আপনার আদেশ মোতাবেক যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আমি খাদ্য দিয়ে আনবো, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে আমি ঔষধ দিয়ে আনবো, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দিয়ে আনবো। আপনি এবার আসুন উজিরি সাহেব। আমাকে একটু ঠিক আছে, আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। সেনাপতি যেন কিসের এক ইঙ্গিত দিয়ে গেল, তাহলে কি নবাবী মহলে কোন ষড়যন্ত্র চলছে? ওগো মেহেরবানি খোদা, আমি বিচারে যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও খোদা মেহেরবানি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ভাবছি অনেক কথা বেগম, মা কিন্তু মালা কোথায়? মালাকে তো আমি একই মুহূর্তে দেখতে পাচ্ছি না। জানো বেগম, মালাকে না দেখলে এই প্রাসাদ আমার কাছে নীরবে নিস্তব্ধ বলে হয়। তুমি জানো বেগম, মালাকে একই মুহূর্তে না দেখলে এই সারা প্রাসাদটা আমার কাছে নীরবে নিস্তব্ধ। তাই তো মেহেরবানি খোদা তাআলার দরবারে লাখো লাখো শুকরিয়া জাহাপনা, যে মালার মতো একজন মেয়ে আমাদের 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 হয়েছে জাহাপনা। মা আমার কাছে মা কি বলবে মা, বলো মা।
যাব তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও সে কি কথা হঠাৎ কুঞ্জবনে আমার যে বড় সাধ হয়েছে পিতা কুঞ্জবনে আমি তোমাকে কিছুতেই বেড়াতে যেতে দেব না পিতা আমি বলছি তো আমি যাবো আর আসবো কিন্তু ঠিক আছে তুমি কেন যাবে মা সকাল ঠিক আছে পিতা আমার সঙ্গে আলেয়াকে আমি সঙ্গে নিয়ে যাব তাহলে আমি এখন আসি পিতা আমার লক্ষ্মী মা আমার লক্ষ্মী পিতা আমি গেলাম দেখতে দেখতে আমাদের বড় হয়ে উঠেছে তাই আমরা ভাবছি একজন সুপাত্র দেখে তার বিবাহের প্রয়োজন ঠিক আছে বেগম ঠিক আছে আমি মালার বিয়ের ব্যাপারে আজ উজির আজমের সাথে আলাপ আলোচনা করব এবারে চলো বেগম আমরা বিশ্রাম কক্ষে চলে যাই ঠিক আছে জাহাপানা তাই চলো কত আমাদের বাগানে রয়েছে তাই না তা তো দেখলাম সখী কিন্তু এমন ফুলের বাহার তুই কি সত্যি পাগল হয়ে গেছিস তো পাগল হব না কি
যাবো তো কিন্তু সখী মাঠের ধারে বসে কে জানো বাঁশি বাজাচ্ছে এই সখী এদিকে আয় কি কিছু শুনতে পাচ্ছিস না তো আমি এখন কিছু শুনতে পাইনি তুই কিছু শুনতে পাচ্ছিস না ইস কি মিষ্টি বাঁশির সুর। আমার মন বলছে একবার যদি তাকে কাছে পেতাম এই সখী আমার কিছু ভালো লাগছে আমার মন বলছে তাকে আমি এখনই দেখতে যাব ও মা এখন কোনো আমি কিছুই শুনতে পেলাম না খামাখা কথা বলছি কিছু শোনা যাচ্ছে না আমার প্রাণ সখী রে কি বলে কুঞ্জবনের ধারে বাঁশি বাজায় তো আমার প্রাণ সখী রে কুঞ্জবনের ধারে আমার প্রাণ সখী রে কুঞ্জবনের ধারে বাঁশি বাজায় বাঁশি বাজায় কে রে
ওই ছোকরাটা এইদিকে আসছে সত্যি বলছিস? সত্যি বলছি। আমরা এখান থেকে কেটে পড়ি, নইলে পাখি আবার পাখরাল দিবে। আই চল গরুর পাল যখন মাঠে ঘুরে ঘাস খাচ্ছে তখন আমি ওই ছায়া বসে একটু বাঁশি বাজি নেই। তুমি বাঁশি বাজাও, তোমার মিষ্টি বাঁশির সুরে আমি যে ঘর থেকে তোমার কাছে এসেছি, তুমি বাজাও। এই সখী দেখো চাষার ছেলে কত সুন্দর রূপ, তাই না সখী? এই তুই এখন চলে যা, পরে আছে। কেন আমি একটু থাকি? এই তোকে বললাম না তুই এখান থেকে চলে যা। আমি একটু থাকবো। আরে যা না। আর আমি থাকি না আমি যাব না। তুই যাবি না? তোমাকে দেখতে পারে কি কম সুন্দর তোমার চেয়ে? আমি আচ্ছা ঠিক আছে তুমি থাকো তাহলে আমি চলে যাই। ভালো করে ধরো আর ছেড়ে দিবে হাবুডুবু খেয়ে। ঠিক আছে যা। আমি গেলাম কিন্তু। আরে যা না, আমি গেলাম সখী, তোকে যেতে বলেছি। কি হলো বাজাও তোমার মিষ্টি বাঁশির সুর আমি যে আরো শুনতে চাই। আরে বাজাও না। শুনবে? শোনো, আমার গরুর পাল অনেক, আমি আর এখানে থাকবো না। এই শোনো, তুমি আমাকে যেতে দাও। আরে যাও আরে শুনে যাও। আমার গরু পাল অনেক দূর চলে যাচ্ছে, তুমি আমাকে যেতে দাও। বাঁশির সুরে বাজাও বাঁশি, এইখানে বসি তোমার কাছে খাইছি
কি বলছো রাজকন্যা? আমি গরিব মূর্খ, আর তুমি হলে রাজার মেয়ে। তোমার সাথে ভালোবাসা আমার কোনোদিন হতে পারে না। কেন হতে পারে না বন্ধু? আমি যে তোমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। বলো বলো বন্ধু, তোমার নাম কি? আমার নাম মতি চাষা, কিন্তু তুমি আমার নাম শাহজাদা মালা। আজ থেকে তুমি আমাকে মালা বলি ডাকবে। মালা আর মতি, তাহলে তো দুজনের নামের মাঝে বেশ মিল রয়েছে, মতি আর মালা। সত্যি বন্ধু, তোমার আর আমার নামের মাঝে অনেক মিল রয়েছে। তাই তো এই মালা মতিকে তার জীবনে চেয়েও বেশি ভালোবাসে। বলে তোমার প্রেমের জ্বালাইয়া পুরাইয়া ওরে জ্বালাইয়া পুরাইয়া তোমার প্রেমের বাতাস আমার গায়ে লাগে।
চলো বন্ধু চলো বন্ধু ঠিক আছে মালা তাই চলো ঠিক আছে তাই চলো পরে তোমার প্রেমের তোমার প্রেমের বুঝলে খসরু, এটাই হলো রাজনীতির খেলা। সেনাপতি রণজিৎ সিংহকে অপসারণ করে তোমাকে সেনাপতি করাই ছিল আমার দ্বিতীয় সংকল্প। তা সব আমার সে প্রচেষ্টাই জয়ী। এবার তৃতীয় কাজটি হাসিল করতে পারলে তৃতীয় কাজ মানে রণজিৎ যদি আমাদের বিরুদ্ধে আচরণ করেন যা আপনার কাছে ওই সমস্ত রহস্য ফাঁস করে দেয়। পারবে না পুত্র, পারবে। রণজিৎ যদি প্রাসাদের বাইরেও চলে যায় সে আমার হাত থেকে কোনোদিন রেহাই পাবে না। এবার আমি তৃতীয় কাজটি হাসিল করতে পারলে আমি একেবারে নিশ্চিত। তৃতীয় কাজ মানে তৃতীয় কাজ হলো যে কোনো উপায়ে রাশি কন্যাকে তোমার সাথে সাথে দিতে পারলে তাকে পুত্রবধূ করে আমার ঘরে আনতে পারলে এই সিংহাসনের জায়গা। কিন্তু পিতা বেগম সাহেবাজ আমার নামই শুনতে পারে না। জাহাপনাকে কোনো কৌশলে রাজি করাতে পারলে বেগমের সাহেবের অনুমতির কোনো প্রয়োজন মনে মনে তা কি করে সম্ভব পিতা? সে চিন্তা আমি করব। আমি শুধু তোমাকে পথে পাঠিয়ে দেব আর তুমি শুধু কাছে করে যাবে। কিন্তু সাবধানে পুত্র, বিয়ে রাহুল দেবার রাশি কন্যার সাথে সবই কিছু বলে দিও না, তাহলে বিয়ে তো দূরেরই কথা জাহাপনার বিচার থেকে আমরা বাবাটা রেহাই পাব না। কতটা যেন স্মরণে থাকে। স্মরণ থাকবে, আল্লাহ থাকবে 100 সুন্দরী মালা, তোমার রূপের শিখায় চাঁদের মতো স্নিগ্ধতা থাকলেও আমার প্রাণে তা আগুনের মতো দাও দাও করে জ্বলে উঠেছে। আর কতদিন আমাকে তোমার অপেক্ষায় চলতে হবে। আমি যে তোমাকে চাই তোমাকে চাই। আমার জীবনের প্রতিটা মুহূর্তে হোক, আমার জীবনের প্রতিটা ক্ষণে হোক, আমার জীবনের প্রতিটা নিঃশ্বাসে আমি যে তোমাকে চাই মালা, আমি যে তোমাকে চাই। আমি চাইলে কি আর সব পাওয়া যায় না হুজুর? এর অর্থ আকাশের চাঁদ অনেক দূরে। এই বলতে যা শুনলো উল্লু কি বললেন আর বাল্লু কি বলেন, বেড়াই বলেন আর বাদুরি বলেন। আমি কিন্তু সত্য কথা কখনো বলি না হুজুর। দুচ্ছাই মিথ্যা কথা আমি কখনো বলি না। আপনি তো মহলে বসে মালার প্রেমে খাচ্ছেন আর মালা রানী মাঠে ফকার বিলিয়ে দিচ্ছে। মন্টু বলছি না আমি মিথ্যা কখনো বলি না। দুধ আমি মানে মালার প্রেমে চাষা হয়েছে ওই বাসা বেঁধেছে। তাহলে মালা কি ওর কাছে প্রতিদিন ছুটে যায় হুজুর, প্রতিদিন ছুটে যায়। এই আমি বিবেককে মানে আমি চোখে দেখেছি। তাহলে মালা ওর কাছে প্রতিদিন ছুটে যায় হুজুর, প্রতিদিন ছুটে যায়। আচ্ছা
আমিও দেখে নিতে চাই ওই চাষার বাচ্চার কেমন সাহস, সে কিনা আমারই কামনার ফুলকে তুলে নিতে চায়। আমি সেই চাষার বাচ্চাকে খুন করে ফেলবো বলতো। আপনার কপালে আমি সেই দৃশ্যটা নিশ্চয় দেখতে চাই। আমার খুঁজে বের হবে, কারণ জীবনে পাপ কাজ করেছি, অর্থের লোভে চার নুন খেয়েছি, তাই তো কোনো রকমে যদি পাশার ছেলেকে খুঁজে বের করে তোর হাতে দিতে পারি, হয়তো পাপের হালকা হতো। ও গো ভগবান, তুমি বলে যাও কোথায় গেলে খুঁজে পাবো আমি সেই পাশার কে আপনি? কাকে খুঁজছেন? তুমি বুঝি না, আমার বাড়ি ওই পাহাড়পুরে। আমি এখানে এসে প্রতিদিন গরু চড়াই। তাহলে তুমি কে? আমি চাষার ছেলে। কিছু বলবেন আমাকে? আমার নাম মতি। পিতা হলো পাহাড়িয়া সর্দার। পাহাড়িয়া সরকারের ছেলে। ঠিক আছে তুমি আমাকে সরকারের কাছে নিয়ে চলো। তাকে আমার কথা বলছে। বাপজি, হ্যালো, এই লোকটি তোমার দেখা করতে চায়। এটা হাইড্রোকমের একটা বেস। বলুন আপনি কে আছেন? সে অনেক কথা সরকার এক সময় ছিলাম আমি সেনাপতি জনদুষে, এখন তোমাদের মতো একজন মানুষ ওঠে। আপনি সেনাপতি আছেন, আপনার এই উপর দৌলত করে সে অনেক কথা সরকার। যদি তোমার কাছে আমি একটু আশ্রয় পাই তাহলে পরে খুলে বলো আমি তোমার এখানে থেকে তোমার ছেলেকে শেখাবো, তাকে যুদ্ধ বানাবো। চমৎকার বাপজি, আমি যুদ্ধ শিখবো। রাজার লোকদের সাথে যুদ্ধ করে আমি সিংহাসন আদায় করে নিবে, তখন কিনা মজা হবে বাপজি, তাই না? তুই রাজা হলে আমি হব রাজার বাপ। চল লিফট নে। চলো লোকটি সত্যি আমাকে যুদ্ধ শিখাবে? আমি যোদ্ধা হব? তাহলে যে খুবই ভালো হবে। রাজকন্যাকে পেতে হলে যুদ্ধ যে আমাকে শিখতেই হবে। কার সাথে যুদ্ধ করবে? রাজার লোকদের সাথে। কেন? বারে ওরা যদি তোমার আমার প্রেমের বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি সব কয়টা শয়তানকে এই দুনিয়ার মুখ থেকে নিশ্চিহ্ন করে দেব।
হাসছো কেন মালা? হাঁচি আমি হাঁচি তোমার বীরত্ব দেখে কেন আমি বুঝি কাপুরুষ? ওমা তাহলে আমি কি তাই বলেছি? তবে তুমি কেন আমার কাছে আসো মালা? তোমার বাসি তাই সূর্য বন্ধু কি বাজা
কেন তুমি এই কথা বলছো বন্ধু? জীবনে মরণে মরণে তোমাকে যে আমার জীবন সাথী হিসাবে জানি। এই পৃথিবী কারো সাধ্য নেই যে আমাদের মিলনে দাঁড়াবে। তবু আমি যে বড় দুঃখী মালা, আমার পিতা ছিলেন কাশেম আলী চাষা। আমাকে 6 বছর রেখে আমার মাতা পিতা মারা গেছেন। তারপর আমার পিতার এক বন্ধু পাহাড়িয়া সর্দার সে আমাকে লালন পালন করে এতটুকু বড় করে তুলেছে। এতে তুমি দুঃখ করো না। একটি কথা সব সময় মনে রেখো বন্ধু, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? এখন থেকে আমি তোমার সকল দুঃখ আমার এই ভালোবাসা দিয়ে দূর করে দেবো। ওরে বাঁশিওয়ালা মালারে মনের জ্বালা সইতে পারি না। ওরে পীড়িত মানে যন্ত্রণা, ওরে পীড়িত মানে যন্ত্রণা। ওরে বাঁশিওয়ালা আমারই মনের জ্বালা, ওরে বাঁশিওয়ালা আমারই মনের জ্বালা সইতে পারি না।
এসো বন্ধু আমরা এখানে বসে একটু বিশ্রাম করি। ঠিক আছে মালা। বলো তোমার এত সাহস যে কুঞ্জবনের সমান একটা চাষার ছেলের সাথে অবাধে মেলামেশা করার জন্যই প্রতিদিনই তুমি প্রাসাদের সাথে সেটা আমার কানতে কত এর কৈফিয়ত সহজে তোমাকে কিছুতেই দেবে আছে 100 বার আছে সেই কৈফিয়ত অসম্ভব। এই রাজকন্যামালা তার নফরের কাছে কিছুতেই কৈফিয়ত দিতে রাজি নয়। কি আমাকে অপমান আমিও দেখে নেব উদ্ধার চলে হয় কি করা। বলছি তো তোমার সঙ্গে আমি কিছুতেই যাব না। বলছি তো যাব না। কি করেছে তোমাকে দিয়ে যেতে হয় তা আমার ভালো করেই জানা আছে। চলে এসো বাবা, সাবধান চলে এসো বলছি। আমার চোখের সামনে আমার মালাকা গায়ে হাত দেওয়া অপরাধে আমি তোর চোখ দুটি উপরে ফেলবো। এবার দেখেন ওই চাষার গায়ে কত শক্তি। যাও আর কোনদিন তোমার দায়িত্ব দেখাতে আসবো না। চলে যাও তুমি আমার সম্মুখ থেকে। আর ওই দাও তোমার চাবুক। আজ তোমাকে ফিরিয়ে দিলাম। ভবিষ্যতে চাষার গায়ে চাবুক মারতে এলে আর সেই চাবুক তোমার উপরেই পড়বে। যাও। ঠিক আছে আমি তোদের কথা মতোই এখন থেকে চলে যাচ্ছি। শোন চাষার বাচ্চা, তুই আর মালা মিলে আমাকে যে অপমান করলি, এই অপমানের প্রতিশোধ যদি আমি ঘন্টায় ওয়াসিল করে নিতে না পারি, তবেই আমার নাম উজির পুত্র খসরুই নয়, ইহিম মেরা ফলদার কসম। আরে যাও 10 মণ খেয়েও জমবে না রাধা। চলো বন্ধু আমরা এখান থেকে চলে যাই। ঠিক আছে। ওরে পীড়িত মানে পীড়িত মানে বলতে যে সাহস পাচ্ছে না যাবো না। তোমাকে অবৈধানে করালাম, তুমি নির্ভয় খুলে বলো। কুঞ্জবনের সামান্য একটা চাষার ছেলের সাথে রাশিকন্যা মালা অবাধে মেলামেশাটা শুধু রাজবংশের অপমানে নয় যাহাবনা, রাজবংশের কলঙ্ক বটে যাহাবনা। কন্যার নামে এমন মিথ্যে কলঙ্কের অর্থনীর শাস্তি কি তুমি জানো? জানি যাহাবনা, তবু আমি এক বিন্দু মিথ্যে বলছি না যাহাবনা। যা সত্য তাই বলছি যাহাবনা। আরে প্রমাণ আমি নিজ চোখে দেখে এসেছি যাহাবনা। তুমি সেই লক্ষ্যটাকে বেঁধে আনতে পারলে না? শুধু রাশিকন্যা মালার জন্যই তা সম্ভব হয়নি যাহাবনা। অসম্ভব, আমার কন্যা তো নিচে নেমে যাবে, আমি কোনদিন কল্পনা করতে পারি। যাও খসরু, এই মুহূর্তে আমার আদেশ উল্কার দিকে ছুটে যাবে, সেই শাসার বাচ্চার সন্ধানে
তার ভাই চাষার বাচ্চাকে যেখানে অবস্থায় পাবে না কেন নহসিং বলে সিংহলিত করে আমার রাজের দরবারে নিয়ে যাবে। আমি তাকে মনে শাস্তি দেব যাতে কোনোদিন কল্পনা করতে পারেনি। আরে শাস্তি দেখা গেল তার মানে দুনিয়ার মানুষ আতঙ্কে সুর উঠে আর কোনো বিয়া সরব যেন আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে সাহসে। ঠিক আছে জাহাপনা, আমি আপনার আদেশ নিয়ে এই মুহূর্তে উল্কারে বেগে ছুটে যাব। যেখানে যে অবস্থায় সেই চাষার বাচ্চাটাকে পাবো তাকে লুহুর শৃঙ্খলে শৃঙ্খলিত করে আমি আপনার রাজের দরবারে নিয়ে আসবো। ভাবতেও আমার গিলা হচ্ছে। আজ থেকে তাকে কুঞ্জবনে যাওয়া বন্ধ করে দিতে হবে। কেন? তার অপরাধ আমার মান সম্মান সবে তোর সাথে করে দিয়েছে বেগা। এর অর্থ কুঞ্জবনে কে চাষার ছেলের সাথে অবাধে মেলামেশা করা শুরু করে দিয়েছে। কি বলছেন জাহাপনা? মালা মালা আমার যখন কাজ করেছে আর আর আমি আর কিছুই বুঝতে পারিনি। না না না, আমি কিছুতেই সহ্য করব না। আমি এক্ষুনি এই মুহূর্তে মালাকে ডেকে জিজ্ঞাসা করব 10 মাস 10 দিন যাকে আমি এই গর্ভে ধারণ করেছি সে কি করে আমার অবাধ্য হয়। তুমি গিয়ে তোমার মেয়েকে বুঝিয়ে দেখো, সে যদি তোমার আয়ের আসে তাহলে ভালো, আর যদি না আসে তাকে আমি আমার ঔরসের জাতি সন্তান বলে ক্ষমা করব। জাহাপনা, মালা মালা তো আমারই মেয়ে। আমি যেমন করে যেভাবে হোক না কেন মালাকে বুঝিয়ে সুঝিয়ে আমি আপনার বাধ্য করার চেষ্টা করব জাহাপনা। আমিও তার অন্যায় স্বাধীনতাকে মেনে নেব না। আরে কবিহীন আমাকে করতেই হবে। সখী সখী রে, পাশের সুর আমি যে আর শুনতে পাচ্ছি না। তাহলে আজকে আমার প্রাণ বন্ধু আর আসবে না? আসবে সখী, আসবে। তুমি এখানে একটু বসো, আমি একটু ঘুরে আসি। ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসি। ঠিক আছে, ঠিক আছে। দুধ ছাই কতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি, এখন পর্যন্ত সে আছে না। ও হে প্রাণ বন্ধু সোজা, তোমার ও হে প্রাণ বন্ধু
রাজকন্যা কেন তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না? চলো বন্ধু, তুমি বিলে এই পৃথিবীতে এই ভাই এই সবাই কথা বলবেন না। এই দাঁড়ান, এই আয়োজনটা শুধু আপনাদের জন্য। এখানে কি কোনো টিকিট নেওয়া হয়েছে? হয় নাই। তাহলে এটা কিন্তু নাট্যমঞ্চ, তাহলে আপনাদের অবশ্যই নাটক দেখতে হবে। এখনই ড্যান্স হবে, পরে ধৈর্য ধরে আমরাই তো কাপামু মঞ্চ দেখতে পারবা। বউ শান্ত। কেন তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না? জানো বন্ধু, তুমি বিনে এই পৃথিবীতে আমার যার আপন বন্ধু কেউ নেই। কারণ আজ থেকে তুমি যে আমার স্বামী, তুমি যে আমার সকল সকল। তাহলে আমিও তোমাকে শপথ করে বলছি বালা, তুমি আমার জীবনের সাথী হয়ে আমার পাশে থাকবে, চিরদিন তোমার পাশেই থাকবে। আর কোনোদিন আমি তোমাকে আমার হৃদয় স্থান থেকে ভুলতে পারবো না। হ্যাঁ মালা। একই খসরু, আবার তুমি এখানে এসেছো। রাজকুমারীর জীবন সঙ্গিনীকে বন্দী করতেই তো এখানে আসতে বাধ্য হয়েছে। শয়তান আমাকে বন্দী করার পূর্বে আমি তোকে বন্দী করে আমার সর্দারকে আসি নিয়ে যাবো। সামান্য চাষার বাচ্চার দেশ তো কম নয় দেখছি। তুই জানিস সিপাহী সালা খসরুর মোকাবেলা করার মতো শক্তি এখনো এই কাঞ্চনপুর রাজ্যে জন্মগ্রহণ করে নেই। আয় তবে দেখি কর বাহুতে কত শক্তি রয়েছে। মালা তুমি আমাকে এখানে আসবে না মালা। দাও মালা তবে জানোয়ার আয় দেখি কার বাহুতে কত শক্তি আছে। এই চাষার বাচ্চা, তুই আমার কলিজায় আগুন ধরিয়ে দিয়েছিস, তাই তো আমি তোকে দুনিয়ার বুকি থেকে সরিয়ে দেওয়া না পর্যন্ত শান্ত রই। আমি আসি রে শাসার বাচ্চা, অস্ত্রটা ফেলে দে। লজ্জে আমার বন্দুকের গুলিটা তোর প্যাকের ভিতরে ফকর করে ঢুকে যাবে। কাপুরুষ তুই আমাকে অস্ত্র থেকে জিতে করেছিস, কিন্তু মনে রাখিস কাপুরুষ এই দিন আমার একদিন ফিরে আসবে, আর সেই দিন আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। চাষার বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা, তাহলে এবার বুঝে নে। তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও। মালা তুমি এখান থেকে সরে যাও। মালা তুমি এখান থেকে সরে যাও, যতক্ষণ পর্যন্ত আমি এই চাষার মুখ থেকে মালা শব্দটা মুছে ফেলতে চাইব, ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক অনবরত
চাষার বাচ্চাটাকে আপনার এই চাবুকের আঘাতেই ওর দেহটাকে কত বিক্ষত করে ফেলে যায়। আমি আছি তোমার কোনো কথাই শুনতে রাজি নই। মন্টু, এই মন্টু, দাঁড়িয়ে দেখছর কি এই চাষার বাচ্চাকে শৃঙ্খলিত করে দিয়ে আয়। শালা মা দুটি বানিয়ে দে, ছাই ছাই আর দুটি বানিয়ে দে। হ্যালো 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 আমার তের ভালোবাসা যদি সত্য হয়ে থাকে তাহলে একদিন না একদিন একদিন আমি পাবোই মালা। কেউ আমাকে আটকে রাখতে পারবে না, কেউ না, কেউ না। চলে আয় বেটা। আমার বন্ধুকে ছেড়ে দাও। তুমি কে করলে খোদা? জবর করে আমার বন্ধুকে যে মুক্ত করতেই হবে, মুক্ত করতেই হবে। আমার মতিকে জয় সেনাপতি ধরে নিয়ে গেছে। কিচ্ছু ভেবো না মা, আমি বেঁচে থাকতে মতিকে লাগতে দেব না। কারো সত্য হবে না আমার মতিকে আটকে রাখতে। এই হামদাকে উদ্ধার করতে হবে। এমন হতে হয় না লড়াই আমি আবার তুমি আমার মাঝে সহায় থেকো খোদা। সন্তান না ছিল তাও ছিল ভালো, কেন তুমি আমার এই ঘরে কন্যা সন্তান দান করলে? ও খোদা মেহেরবানি, কেন তুমি আমার এই ঘরে কন্যা সন্তান দান করলে? কেন 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 কেন? সারামতে কষ্টকে পাঠিয়েছে সেই চাষার বাচ্চাকে ধরে আনার জন্য, এখন পর্যন্ত ফিরে আসছে না। তার কোনো কারণ আমি বুঝতে পারি। হযরত সালাম শাহী দরবারে পৌঁছে গিয়েছে হযরত আলম। আমি সেই চাষার বাচ্চাটাকে বন্দী করে নিয়ে এসেছি। আপনি তার বিচার করুন জাহাপনা, আপনি তার বিচার করুন। আমি আমি বিচার করব। যুবক, তোমার পরিচয়
জাহাপনা আমার নাম মতি, পিতা হলো পাহাড়িয়া সর্দার। তোমার বিরুদ্ধে যে অভিযোগ শুনেছি তা কি সত্য? সত্য জাহাপনা। সামান্য চাষার ছেলে হয়ে রাজকন্যার সাথে অবাধ মেলামেশা করাটা কি তোমার সাহসের হলো কি করে? আমার অপরাধ ক্ষমা করুন জাহাপনা। মালা আমাকে ভালোবাসে আর তাই আমি তাকে ভালোবাসি। জাহাপনা আমার যাহার সহ্য হচ্ছে না, আপনি আমাকে আদেশ দিন হাতের এই হাতিয়ারটা পরিচয় এই মুহূর্তে এই বিয়াদবটাকে সাবেক কমিটির ছাল তুলে দাও। ঠিক আছে, আমি আপনার কথা মতোই এই চাষার বাচ্চাটাকে চাবুকের আঘাতে ওর দেহটাকে আমি কত বিক্ষত করে দেব। আমাকে আর মারবেন না। মারবো না, এই মারা তো কেবল কথা করো।